জাতিসংঘ কি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জন করছে? এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আজকের খবর হচ্ছে যে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিককে বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি এই কথা জানান। দুজারিককে বাংলাদেশ প্রসঙ্গে 3টি প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্নটি ছিল, জাতিসংঘ কি নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে? প্রশ্নের জবাবে দুজারিক বলেন, না, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট বা অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না, ফলে আমরা এখন আর এটি করি না। তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ কান্ট্রি অফিস প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে। তারা এ ধরনের কোনো সহায়তা দিচ্ছে কিনা তা আমি আপনাদের জেনে জানাতে পারি। স্টিফেন দুজরিকের কাছে দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন। গণতন্ত্রে বাংলাদেশের উত্তরণের পটভূমিতে তার এ ফিরে আসাকে আপনারা কিভাবে দেখছেন? জবাবে মুখপাত্র বলেন, আমি সংবাদ বিশ্লেষণ করি না, খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ। আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মত প্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব। তৃতীয় প্রশ্নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, তার মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। কি হলো? জাতিসংঘ বাংলাদেশের এই যে সামনে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনটাকে কি বর্জন করতে চাইছে কিংবা উপেক্ষা করতে চাইছে? প্রথমত, তিনি বা তারা জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন, এই যে তারেক রহমান যে দেশে এসেছেন, এই তারেক রহমানের দেশে আসার প্রশ্নেও জাতিসংঘ কিংবা মহাসচিবের মুখপাত্র এড়িয়ে গেলেন। গণতন্ত্রের উত্তরণের পথে তারেক রহমানের আশাটা কি কোনো সহায়ক হবে কিনা উত্তর দেননি কিন্তু সরাসরি। তৃতীয় প্রশ্নে খালেদা জিয়ার মৃত্যুতে তারা সমবেদনা জানিয়েছেন। প্রথমত, বিশেষ করে একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মারা গেছে, এই শোক সমবেদনা সবাই জানিয়েছে। সব পক্ষ, বাংলাদেশের রাজনৈতিক এমন কোনো পক্ষ নেই যে সমবেদনা জানায়। আওয়ামী লীগও জানিয়েছে, জাতিসংঘ জানালো। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না, জাতিসংঘ নির্বাচনে অংশগ্রহণ করছে না। যদি এভাবে বলি তাহলে কেমন শোনায় বিষয়টা? আবার তারেক রহমান আসা গণতন্ত্র উত্তরণের পথ উন্মুক্ত করলো কিনা এই প্রশ্নটা এড়িয়ে গেল। আপনারা যত কথাই বলুন না কেন, আসন্ন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি, এই নির্বাচন দিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের এই যে পুলসেরাতের মধ্যে পুলসেরাত পার হওয়ার আশা করছে মানুষ, কোনোভাবেই পুলসেরাত পার হওয়া সম্ভব হবে না। সংশয়, সন্দেহ, সংঘাত, অর্থাৎ বাংলাদেশ সংঘাতের মধ্যে থেকে গেল। সংঘাতপূর্ণ বাংলাদেশ থেকে আমরা খুব সহজে যে উত্তরণ হচ্ছি না বা উত্তরণ হতে পারছি না, জাতিসংঘের অবস্থান সেটিই বলে। তারেক রহমানের আশাকেও তারা খুব ভালোভাবে স্বীকৃতি দিচ্ছে না, কারণ বিষয়টা হচ্ছে একপাক্ষিক। গণতন্ত্রের উত্তরণের পথ কিভাবে হয়? একপাক্ষিকভাবে একজন দেশে এসেছেন, তার হাতে ক্ষমতা উঠিয়ে দেওয়া হচ্ছে। আবার নির্বাচন, এমন কি নির্বাচন হবে যে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে হবে? জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাচ্ছেন না। তারা বলছেন যে সাধারণ পরিষদ কিংবা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের কথা, ম্যান্ডেটের মাধ্যমে তারপরে তারা ম্যান্ডেট দিলে তারা পাঠান। কিন্তু অতীতে বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের প্রতিনিধি এসছে, এবার আসছে না। তাহলে বুঝুন যে এই নির্বাচনটা কেমন নির্বাচন হবে, অর্থাৎ এই নির্বাচনে জাতিসংঘের সমর্থন নেই। আমরা এটি বুঝে নিতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয় মনে আছে মাস কয়েক আগে যখন যুক্তরাষ্ট্র, চীন, ভারত
এরকম কয়েকটি রাষ্ট্রের উপরে অস্বাভাবিক শুল্ক আরোপ করেছিল তাদের দেশ থেকে যুক্তরাষ্ট্রে যেসব পণ্য যাচ্ছিল সেগুলোর উপরে, তখন নতুন একটি অস্বাভাবিক জোট গঠনের কথা আমরা শুনেছিলাম, অর্থাৎ চীন, ভারত এবং রাশিয়া একটা বিকল্প জোট তৈরি করবে যেটি দাঁড়াবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যদিও সেটি কার্যকর হয়নি। যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ভালো সম্পর্ক, অথবা যুক্তরাষ্ট্রের সরাসরি তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার মসনদে বসেছেন, এমন ধারণা থেকে আওয়ামী শিবিরের মধ্যে একটা উচ্ছ্বাস প্রকাশ পেয়েছিল যে এইবার বোধহয় কিছু হতে যাচ্ছে, এবং সেটি তো হলো না। আগামী নির্বাচনে ভারতের ভূমিকা কি হবে আমরা মোটামুটি বলতে পারি যে এখনও নিশ্চিত নয়, যদিও এই মুহূর্ত পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে বিএনপিকে ভারত সমর্থন দিচ্ছে, তবে এটি যে সাস্টেইন করবে একেবারে শেষ পর্যন্ত তা নিয়েও মানুষের মধ্যে এক ধরনের সংশয় রয়েছে। কিন্তু বাংলাদেশকে ঘিরে আসলে চীন কি করতে চাইছে, যেটি আমি মাঝে মধ্যে চীনের প্রসঙ্গটি তুলি, যেভাবে আমরা আমাদের নির্বাচনকে ঘিরে কিংবা বাংলাদেশকে কেন্দ্র করে এই ভূ রাজনীতিতে আমরা ভারত বা যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ যতটা টানি ঠিক ততটাই কম গুরুত্ব দিয়ে চীনের ক্ষেত্রে। কিন্তু আসলে কি চীন বসে আছে? আপাতত পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশে ভারতের প্রভাব ঠেকাতে চীন এবং পাকিস্তান বেশ শক্ত অবস্থান নিয়েছে। এদিকে আমরা জানি যে চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক বরাবরই ভালো। 2024-এ 5 আগস্টের অভ্যুত্থানের পর আমরা খুব খেয়াল করে দেখেছি যে চীনে বিএনপি নেতাদের ঘন ঘন সফর, এবং সেই সফরের মধ্য দিয়ে তিস্তা প্রকল্প সহ অন্যান্য নানান বিষয়ে বিএনপির পক্ষ থেকে চীন একটা আশ্বাস আদায় করে নেওয়ার চেষ্টা করেছে। চীন বিএনপিকে আরও বেশি আস্থায় নেওয়ার চেষ্টা করেছে। এখন ভারত আবার বিএনপিকে সমর্থন করছে। নিশ্চয়ই যদি কিনা বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের নমনীয়তা ভারত না দেখতো, তাহলে তো একেবারে আগেভাগেই যেভাবে তারেক রহমানের প্রতি এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করা, আগামী দিনে নেতৃত্ব দিবেন তারেক রহমান, এই ধরনের একটি পরোক্ষ মনোভাব তাদের প্রকাশ পেয়েছে। সেই জায়গা থেকে এবার বিএনপি কি করবে? বিএনপি কি পারবে চীনের বলয় থেকে বের হয়ে আসতে? নানান ধরনের সমীকরণ আসলে জটিল আকার ধারণ করছে। এদিকে পাকিস্তান যেহেতু বরাবরই জামাতকে সমর্থন করে, চীনকে তাহলে জামাতকে সমর্থন করতে হবে। এদিকে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিশেষ কয়েকটি কথিত ইসলামী দলের সম্পর্কের যে উষ্ণতা, সেটি সম্পর্ক আমরা জানি। যেটি জানা গেল যে গত 2 দিন আগে চীন এবং পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক এবং সামরিক কৌশলগত বিষয় আলোচনার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে যিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ইসহাক দার, তিনি চীনে গেলেন, বৈঠক করলেন।